হ্যালো, শোনা যাচ্ছে বলা? হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। তোমাদের হ্যাঁ হ্যাঁ, ম্যাম, শোনা ঠিক আছে, যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে। কেউ আবার আসবে কি? একটু ওয়েট করবো কিনা? 15 জন হয়েছে। আচ্ছা, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি আগে। আচ্ছা, দেখতে পাচ্ছ পারফেক্ট কম্পিটিশন লেখা স্লাইডটা? হ্যাঁ ম্যাম। সবাই পাচ্ছ তো দেখতে? আচ্ছা হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু নিয়ে মুশকিল, আবার মিনিমাইজ করে করতে হবে। একটু গন্ডগোল হলেই মিটিং থেকে বেরিয়ে গেলেই ব্যাস। আচ্ছা, আজকে আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে কি রেভিনিউ। রেভিনিউ হচ্ছে কি প্রাইস ইনটু কোয়ান্টিটি বা প্রাইস ইনটু প্রোডাকশন, পি ইনটু কিউ, যাকে আমরা রেভিনিউ বলি। রেভিনিউর তিনটে পার্ট আছে, অ্যাভারেজ রেভিনিউ আছে, মার্জিনাল রেভিনিউ আছে, আর টোটাল রেভিনিউ আছে। আর এটা কি পড়েছিলাম? রিলেশন বিটুইন টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড। টোটাল রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, মোট টোটাল রেভিনিউ এবং দামগত স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য। ওইটা আমি ম্যাথামেটিক্স যেটা করে দিয়েছি, ওটা আমি দেখি তোমাদের ইয়েটা পাঠিয়ে দেবো, স্লাইড এটা পুরোটাই দেখি, এই প্রেজেন্টেশনটাই পাঠিয়ে দেবো। ওটার মধ্যে ওই ম্যাথসটা যেটা করা আছে ওটা বললে ওই ম্যাথমেটিক্সটা লিখে আমি নোটস করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওটা পরে। আচ্ছা, এখন আমরা আগে পড়বো যে পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন। পূর্ণ প্রতিযোগিতা বাজার কাকে বলে? যে বাজারে অনেক মানে বিক্রেতা এবং ক্রেতা বর্তমান থাকে এবং যে বাজারে দ্রব্যের দামটা স্থির থাকে তাকে আমরা কি বলি? পূর্ণ প্রতিযোগিতা বাজার। In the market, there are large number of buyers and sellers, and price of the product is fixed in the perfectly competitive market. তাহলে এর কতগুলো ফিচার্স আছে? কি কি ফিচার্স? প্রথমে মেনি বায়ার্স অ্যান্ড সেলার্স, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে হোমোজিনিয়াস প্রোডাক্ট বা সমজাতীয় দ্রব্য। হোমোজিনিয়াস প্রোডাক্ট বা সমজাতীয় দ্রব্য মানে কি? এমন একটা জিনিসটা পুরো একই রকম। ধরো কেউ যদি সবজির বাজারে গেলে সবজি কিনছে, কেউ মাছের বাজারে গেলে মাছই কিনছে, এক ধরনের জিনিস একই ধরনের ইউটিলিটি মেটায়, এটাকে বলবে হচ্ছে কি হোমোজিনিয়াস প্রোডাক্ট। নেক্সট হচ্ছে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। সমানভাবে কেউ ইচ্ছে করলে বেরিয়ে যেতে পারে, কেউ ইচ্ছে করলে ঢুকতে পারে। এটাকে আমরা কি বলছি? ইচ্ছে মতো তোমার বাজার থেকে কেউ বেরিয়ে যেতে পারে, ইচ্ছে মতো সেই বাজারে কেউ ঢুকতে পারে, কেউ তাতে আটকাবার কোনো ব্যাপার নেই। নেক্সট হচ্ছে কমপ্লিট নলেজ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। মানে পুরো বাজারের যে সমস্ত মানে কাজকর্ম হচ্ছে এবং বাজারের অবস্থা সম্পর্কে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা তাদের পূর্ণ জ্ঞান থাকবে, মানে পুরোপুরি জানবে ব্যাপারটা কি হচ্ছে। পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অ্যান্ড প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে কোনগুলো? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রিনিয়র। এটা হচ্ছে পূর্ণ চলনশীলতা থাকবে। এই যে যারা উৎপাদনের উপাদানগুলো, তোমার জমি, উদ্যোক্তা, শ্রম এবং মূলধন, এগুলো সম্পূর্ণভাবে চলনশীল, মানে ইচ্ছে মতো ঢুকতে পারবে, ইচ্ছে মতো বেরোতে পারবে বাজার থেকে। আর এটা যে প্রোডাকশন ইজ দ্য অনলি কস্ট, উৎপাদন ব্যয় একমাত্র ব্যয়। উৎপাদন ব্যয় ছাড়া আর কোন কোন ব্যয় হতে পারে? যেগুলো তোমাদের ট্রান্সপোর্ট কস্ট বা পরিবহন ব্যয়, একটা জিনিসকে আনতে কষ্ট খরচা হচ্ছে, এরকম কোনো খরচা এখানে ইনক্লুড করা নেই। শুধুমাত্র উৎপাদন ব্যয় হচ্ছে একমাত্র ব্যয়। দাঁড়াও, কে একজন কেউ এসছে নাকি জয়েন? না, তাহলে এই হচ্ছে কি, তাই এই হচ্ছে প্রথমে কি অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, যে দ্রব্যটা বিক্রি করবে সেটা একই ধরনের দ্রব্য বা সমজাতীয় দ্রব্য বা হোমোজিনিয়াস প্রোডাক্ট। ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট, মানে ইচ্ছে মতো বাজার থেকে বেরোনো বা ঢোকা যাবে। কমপ্লিট নলেজ অফ দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স রিগার্ডিং দ্য মার্কেট কন্ডিশন, বাজারের অবস্থা সম্পর্কে যারা বাজারে তোমার ক্রেতা বিক্রেতা তাদের একটা পূর্ণ জ্ঞান থাকবে। পারফেক্ট মোবিলিটি অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উপাদানের উপকরণের পূর্ণ চলনশীলতা বা ইচ্ছে মতো ঢুকতে বেরোতে পারবে। প্রোডাকশন কস্ট ইজ দ্য অনলি কস্ট। প্রোডাকশন কস্ট ইজ দ্য অনলি কস্ট মিনস একমাত্র উৎপাদন ব্যয় থাকবে। আচ্ছা, এবার হচ্ছে এই হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের। এটা আমরা কি আগের দিন কালকে পড়েছি, এটা হচ্ছে কি টিআর কার্ভ। টিআর কার্ভটা কখন? যখন পি ইন্টু টিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ এবং
পি আর কিউ যদি দুটো সমান হারে বাড়তে থাকে তাহলে টিআর কার্ভটা এরকম হয়, টোটাল রেভিনিউ কার্ভটা এরকম, এটা যে লাইন পাসিং থ্রু দ্য অরিজিন বা একটা সরলরেখা যেটা মধ্যবিন্দুগামী। এইবার এই টিআর কার্ভ থেকে আমরা পারফেক্ট কম্পিটিশনের ডিমান্ড কার্ভ কিভাবে পাচ্ছি? পারফেক্ট কম্পিটিশন দেখা যাচ্ছে আমরা কি, আমরা পূর্ণ প্রতিযোগিতা দেখছি যে দ্রব্যের দাম স্থির থাকে। দ্রব্যের দামটা এখানে দেখো ওডি হচ্ছে দ্রব্যের দাম, বাড়িয়ে দিচ্ছি আমি এটাকে, এই ওডি হচ্ছে দ্রব্যের দাম। তো কেউ ঢুকতে চাইছে নাকি বুঝতে পারছেন, একটু দাঁড়াও। তাহলে ওডি হচ্ছে দ্রব্যের দাম, এই দ্রব্যের দামটা এখানে স্থির। এবার দেখো এই দ্রব্যের দামে আমরা এই টিআর কার্ভ থেকে দেখছি কি, ওডি দামে এই যে ভার্টিক্যাল লাইনগুলো টানা হচ্ছে, এগুলো যেখানে ছেদ করছে এই ডিমান্ড কার্ভ, এই ডিডি হচ্ছে কি, এটা পূর্ণ প্রতিযোগিতা বাজার বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। দ্রব্যের দামটা স্থির থাকার জন্য এখানে দ্রব্যের দামে চাহিদাটা অসীম হয়ে থাকে। দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ ফিক্সড ইন দ্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট and the demand of for the product is infinity। তাই এটা কি হয়, এই রেখাটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, যেটা হচ্ছে কিনা তোমার এক্স অক্ষের সমান্তরাল। তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজারের যোগান চাহিদা রেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। এই টিআর রেখা থেকে আমরা এইভাবে চাহিদা রেখাটা পাচ্ছি। যখন ওএম হচ্ছে, দেখো টিআর রেখার এটা হচ্ছে কি এম বাই ওএম হচ্ছে টিআর রেখার স্লোপ বা ঢাল। এই ঢালটা কিন্তু সর্বত্র স্থির। দেখো এটাও যা হবে বিএম বাই ওএম হতে হবে, কারণ এটা একটা নির্দিষ্ট কোণ করে আছে, এই কোণের ট্যানজেন্ট বা ট্যান থিটা এটা সবসময় স্থির থাকে, তাই টিআর রেখাটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। এবং এই ঢালটা এখান থেকে, এবং পারফেক্টলি কম্পিটিটিভ ডিমান্ড কার্ভটা হচ্ছে কি একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, এটা হচ্ছে কি মোট রেভিনিউ রেখা। এবার হচ্ছে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে আমরা কিভাবে স্বল্পকালীন বা ভারসাম্য পাবো, বা শর্ট রান ইকুইলিব্রিয়াম, হাউ দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড ইন দ্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পূর্ণ প্রতিযোগিতা বাজারে কিভাবে স্বল্পকালীন ভারসাম্য পাওয়া যায়, সেটা করতে গেলে আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখো এখানে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে কি আমাদের যারা দ্রব্য বেচা কেনা যারা করে, যারা কেনা বেচা করছে, তারা কিন্তু সবসময় যে বাজারের যারা ফার্ম, তাদের সবসময় কি উদ্দেশ্য কি, মুনাফা বা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা বা সর্বোচ্চ করা। এই প্রফিট এখানে কি, প্রফিট হচ্ছে টিআর মাইনাস টিসি। টিআর হচ্ছে কি মোট রেভিনিউ, আর টিসি হচ্ছে মোট ব্যয়। এই দুটোর ডিফারেন্সকে হচ্ছে বলছি প্রফিট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই প্রফিটটাকেই ফার্ম সর্বোচ্চ বা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। আচ্ছা, এবার আমরা এই ছবিটা দেখছি, দেখো প্রথমের ওপরের ছবিটা, এখানে আমরা দেখো, এখানে আমরা এক্স অক্ষে কি মেপেছি, অ্যামাউন্ট অফ প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ, এবং ওয়াই অক্ষে কি মেপেছি, টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, মোট ব্যয় এবং মোট রেভিনিউ। এইটা হচ্ছে কি, এই যে মূলবিন্দুগামী সরলরেখা বা লাইন পাসেস থ্রু দ্য অরিজিন, দিস কার্ভ ইজ দ্য টিআর কার্ভ। এটাকে কি বলছি আমরা, টিআর কার্ভ। আর এই রেখাটা হচ্ছে আমরা আগে পড়েছি, ব্যয় পড়েছি, এটা কি কার্ভ, টিসি কার্ভ। দেখো টিআর কার্ভ আর টিসি কার্ভ পরস্পরকে এ আর বি এইচ বিন্দুতে ছেদ করেছে। দ্য টিআর অ্যান্ড দ্য টিসি কার্ভস আর ইন্টারসেক্টেড অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড এইচ। এই দুটো পয়েন্টে টিআর আর টিসি কার্ভ পরস্পরকে ছেদ করেছে। এবার দেখো টিআর কার্ভের প্রথমে এই হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে টিআর আর টিসির মধ্যে গ্যাপ, এইখানে টিআর আর টিসির মধ্যে গ্যাপ, আবার টিআর টিসির মধ্যে গ্যাপ। এই পোর্শনে টিসি কার্ভটা কি টিআর এর ওপরে আছে, ওপরে থাকা মানে কি টিসি টিআর এর থেকে বেশি। আবার পরবর্তী এখানেও দেখা যাচ্ছে এইচ পয়েন্টের পরে টিসি কার্ভটা টিআর কার্ভের ওপরে আছে, তার মানে টিসি গ্রেটার দ্যান টিআর।
শুধুমাত্র এ থেকে এইচ এর মধ্যে টিসি কার্ভটা টিআর কার্ভের নিচে আছে, তার মানে টিসি লেস দ্যান টিআর। তাহলে এ থেকে এইচ এর মধ্যে এই টিআর কার্ভটা টিসি কার্ভের নিচে, টিসি কার্ভটা টিআর কার্ভের নিচে আছে, তার মানে এইটুকু হচ্ছে প্রফিট। এই শেপটার মধ্যে হচ্ছে প্রফিটটা আছে। এখান থেকে যতগুলো আমরা হরাইজন্টাল লাইন টানবো তার মধ্যে সবচেয়ে বেশি গ্যাপ কোন জায়গাটা দেখো, এই বি আর ই। বি আর ই এই পয়েন্টটা হচ্ছে, আর বড় করে দিলাম ছবিটা, বি আর ই এই পয়েন্টটা হচ্ছে কি, এর মধ্যে টিআর আর টিসির গ্যাপটা সবচেয়ে বেশি। টিআর আর টিসির মধ্যে যতটাই যেখানে যেখানে আমরা হরাইজন্টাল লাইন টানবো কিনা সেই গ্যাপটা হচ্ছে তার প্রফিট। বি আর ই এর মধ্যে গ্যাপটা সবচেয়ে বেশি বলে প্রফিট, এই বি আর ই তে মুনাফা বা প্রফিট সর্বোচ্চ হয়েছে বা ম্যাক্সিমাইজ হয়েছে। তাহলে ফার্মের উদ্দেশ্য যদি হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন, অবজেক্টিভ দ্য ফার্ম ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বোচ্চ করা, তাহলে এই পয়েন্টটা বি আর ই থেকে প্রফিটটা সর্বোচ্চ হয়েছে। এটা হয়েছে কত, এটা হয়েছে হচ্ছে ওএম উৎপাদনে, এই যে ওএম উৎপাদনে এটা হয়েছে। এবার এ পয়েন্টে গিয়ে দেখতে পাচ্ছি আমরা কি, এ পয়েন্টে দেখছি আমরা টিআর আর টিসি পরস্পরকে ছেদ করেছে, মানে ছেদ বিন্দুতে গিয়ে টিআর আর টিসি সমান হয়েছে। টিআর আর টিসি যদি সমান হয় তাহলে টিআর আর টিসি যদি সমান হয় তাহলে প্রফিট এখানে শূন্য, কারণ আমরা জানি প্রফিট ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। তাহলে এ পয়েন্টে টিআর আর টিসি সমান হয়েছে, এইচ পয়েন্টে টিআর আর টিসি সমান হয়েছে। তাহলে এটা কতটা প্রোডাকশন তখন হচ্ছে, উৎপাদন হচ্ছে ওএম1। ওএম1 উৎপাদনে টিআর আর টিসি সমান, তাই এ পয়েন্টে গিয়ে বা ওএম1 উৎপাদনে প্রফিটটা শূন্য। আবার ওএম2 উৎপাদনে টিআর আর টিসি সমান, বা এইচ পয়েন্টে গিয়ে টিআর আর টিসি সমান হচ্ছে, তার মানে ওএম2 উৎপাদনে প্রফিটটা হচ্ছে শূন্য। তাহলে ওএম1 এ শূন্য, ওএম2 তে শূন্য। ওএম1 এর বাঁ দিকে কি হচ্ছে প্রফিটটা, দেখো টিসিটা টিআর এর ওপর দিকে আছে বলে ওএম1 এর বাঁ দিকে প্রফিটটা নেগেটিভ, আবার ওএম2 এর ডান দিকে গিয়ে টিসিটা টিআর এর ওপরে গেছে বলে প্রফিটটা নেগেটিভ বা মুনাফা নেগেটিভ। মাঝখানটুকু তাহলে মুনাফা পজিটিভ। তাহলে যদি আমরা মুনাফা রেখা অঙ্কন করি তাহলে মুনাফা রেখাটা কিরকম হবে, এই দেখো মুনাফা রেখা। ওএম1 উৎপাদনে এই এম1 বিন্দুর বাঁ দিকে মুনাফা রেখাটা এই নিচ থেকে শুরু হচ্ছে, এক্স অ্যাক্সিসের নিচে, মানে কি এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, এটা ওয়াই অ্যাক্সিসের নিচ দিকটা শুরু হচ্ছে, তাহলে এখানে মুনাফাটা নেগেটিভ, মানে ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়েছে। শুরু হয়ে এখানে গিয়ে মুনাফাটা শূন্য হয়েছে, শূন্য হয়ে গিয়ে আই পয়েন্টে গিয়ে মুনাফাটা সর্বোচ্চ হয়েছে। আবার এম3 উৎপাদনে মুনাফাটা এম3 উৎপাদনে কি মুনাফাটা আবার শূন্য হয়েছে, তারপর আবার মুনাফা নেগেটিভ হয়ে গেছে। তাহলে এইটা হবে কি মুনাফা রেখা বা প্রফিট কার্ভ। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আমি ভাবি শুনতে পাচ্ছ কি না, না বুঝতে পারছি। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আসলে নেটের ব্যাপার তো, তো আমি বলে যাচ্ছি তোমরা নেট নিয়ে শুনতেই পাচ্ছ না, কিছু বন্ধ হচ্ছে যদি জিজ্ঞাসা করো। না ম্যাম শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ, স্পিকার গুলো অফ রাখো, তাহলে পরিষ্কার শুনতে পারো। তাহলে ব্যাপারটা বুঝলে দেখো, তাহলে এখানে এ পয়েন্টের করেসপন্ডিং হচ্ছে প্রোডাকশন হচ্ছে ওএম1, সেখানে প্রফিট শূন্য। এ দেখো প্রফিট রেখাটা এখান দিয়ে গেছে, এই এক্স অ্যাক্সিসকে ছেদ করেছে। এক্স অ্যাক্সিসকে ছেদ করা মানে কি, ওয়াই এর ভ্যালু 0, এগুলো তোমরা গ্রাফে পড়েছো ক্লাস 9 এ। এক্স অক্ষকে ছেদ করা মানে ওয়াই এর ভ্যালু 0, তাই এখানে গিয়ে প্রফিটটা শূন্য হয়েছে। আবার এইচ বিন্দুতে ওএম2 উৎপাদনে, বারবার আসছে না, এইচ বিন্দুতে ওএম2 উৎপাদনে এইখানে গিয়ে প্রফিটটা শূন্য হয়েছে, কেন ওয়াই এর ভ্যালু 0, যেহেতু প্রফিট আমরা ওয়াই অ্যাক্সিসে ভেবেছি তাই প্রফিটটা শূন্য। তাহলে এইভাবে নেগেটিভ, এখান থেকে নেগেটিভ প্রফিট শুরু হয়ে গিয়ে এখানে গিয়ে শূন্য হয়ে এখানে ম্যাক্সিমাম হয়ে আবার গিয়ে প্রফিটটা নিচে নেগেটিভ হয়ে গেছে। এটা হলো আমরা প্রফিট কার্ভ। এবার আমরা দেখব কি
যে বি পোর্শন, এই যে এটা হচ্ছে প্রফিটটা ম্যাক্সিমাম হয়েছে ওএম উৎপাদনে। এবার ওএম উৎপাদনে টিআর রেখার সঙ্গে যদি ই বিন্দুতে আমরা একটা ট্যানজেন্ট টানি বা স্পর্শক টানি অন দ্য টিসি কার্ভ, টিসি রেখার ওপর, দেখা যাবে যে এই এফজি ট্যানজেন্টটা এই টিআর রেখার সঙ্গে প্যারালাল হয়েছে। দেখো দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে কি হয়, সেই লাইন দুটো স্লোপ বা ঢাল সমান হয়। ঢাল বোঝো তো কাকে বলে? ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে ঢাল। তাহলে আমরা জানি যে প্যারালাল হলে তাদের মধ্যে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণগুলো সমান হয়। ভেতরে অ্যাঙ্গেলগুলো সমান হওয়ার জন্য তার ট্যান নিলে ট্যানটাও সমান হবে। তাই প্যারালাল রেখা যে দুটো, যদি সমান্তরাল দুটো সরলরেখার ঢাল কিন্তু এক। আর দুটোর লেখা যদি পরস্পরের মধ্যে লম্ব হয়, পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ঢাল হচ্ছে কত, মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে এই দুটো রেখা মানে প্যারালাল বা সমান্তরাল হয়েছে বলে এই দুটো রেখার ঢাল হচ্ছে এক। তার মানে কি, টিআর রেখার ঢাল হচ্ছে এমআর, প্রান্তিক হচ্ছে কোনো রেখার প্রান্তিক হচ্ছে তার কোনো কিছু প্রান্তিক ব্যাপারটা হচ্ছে তার ঢাল। তাহলে টিআর রেখার প্রান্তিক হচ্ছে এমআর, প্রান্তিক রেভিনিউ। তাহলে টিআর রেখার ঢাল হচ্ছে এমআর আর টিসি রেখার ঢাল হচ্ছে এমসি। তাহলে এফজিটা কাকে ডিনোট করছে? এফজিটা ডিনোট করছে হচ্ছে এমসি কে। অ্যাকচুয়ালি পুনঃপ্রতিযোগিতা বাজারে টিআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর তিনটেই সমান হয়ে থাকে। ওটা ওখানে লেখা হয়নি, নিচে লিখেছে বলে দিচ্ছি। টিআর এআর মানে টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং গড় রেভিনিউ বা অ্যাভারেজ রেভিনিউ তিনটেই সমান হয়ে থাকে। তাহলে এমসি রেখার ঢাল হচ্ছে এফজি দিয়ে বোঝাচ্ছে, এমসি রেখার ঢাল হচ্ছে, এটা হচ্ছে এমসি মানে তোমার টিসি রেখার ঢাল, এটা হচ্ছে এমসি। ই বিন্দুতে টিসি রেখার ঢাল হচ্ছে এফজি, স্পর্শকের ঢালের সঙ্গে সমান, সেটা হচ্ছে এমসি। তাহলে এই ই বিন্দুতে আর বি বিন্দুতে টিআর আর টিসি রেখার ঢাল সমান হচ্ছে, তার মানে এমআর বা এমসি সমান হচ্ছে। এইটা হচ্ছে এফওসি ফর দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বাধিকরণের প্রথম শর্ত হচ্ছে কি, এমআর ইকুয়াল টু এমসি। এটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণের প্রথম শর্ত। এবার আমরা যাব হচ্ছে মুনাফা সর্বাধিকরণের দ্বিতীয় শর্ত। এটা হচ্ছে কি, দেখো এই রেখাটা এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু পি। তাহলে এখানে এআর এমআর পি তিনটে সমান হচ্ছে, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। আর এইটা হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় রেখা। প্রান্তিক ব্যয় রেখা চাহিদা রেখাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এফ। প্রান্তিক ব্যয় রেখা চাহিদা রেখাকে বা এআর রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই তোমার সেখানে ভারসাম্য হবে। ভারসাম্য শর্ত অনুযায়ী আমাদের কি বলেছে, এমআর ইকুয়াল টু এমসি। ফার্স্ট যে এফওসি তে কি বলেছে, এমআর ইকুয়াল টু এমসি। মানে এমআর এমসি মানে কি, এমআর কার্ভকে এমসি কার্ভ ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে সেখানে এমআর ইকুয়াল টু এমসি হবে। তার মানে ভারসাম্যর জন্য এখানে ই বিন্দুতে দেখো এমসি কার্ভ, এই যে এমসি কার্ভ এইটা, আর এটা হচ্ছে এমআর কার্ভ, এটা ই বিন্দুতে ছেদ করেছে। তার মানে ই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, আবার এফ বিন্দুতেও এমসি আর এমআর পরস্পরকে ছেদ করেছে। তাহলে এফ বিন্দুতেও এমআর ইকুয়াল টু এমসি হয়েছে। তাহলে এই দুটো বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। কোন ভারসাম্য বিন্দু দুটো হতে পারে না। তাহলে আমরা কি দেখব, এখান থেকে দেখো ই বিন্দু থেকে ভারসাম্য হয়েছে মানে কি, মুনাফা সর্বাধিক হয়েছে। কিন্তু এখানে দেখার পর দেখা যাচ্ছে এমার্জেন্সি গ্যাপটা কিন্তু ক্রমশ বাড়ছে, মানে ই বিন্দুর পর থেকেও আরো যদি উৎপাদন চালিয়ে যাওয়া যায় তাহলে মুনাফাটা ক্রমশ বৃদ্ধি পাবে। এই করতে করতে এফ বিন্দুতে গিয়ে তারপর দেখা যাচ্ছে এমসি ওপরে চলে যাচ্ছে, এবার নিচে চলে যাচ্ছে, তার মানে মুনাফা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এফ বিন্দুতেই মুনাফাটা সর্বাধিক, তারপর মুনাফা আর বাড়ছে না। তাই এফ হচ্ছে ভারসাম্য বিন্দু হবে, ই নয়। কারণ ই কেন হবে না, এর পর মুনাফাটা আবার ক্রমশ গ্যাপটা বেড়ে যাচ্ছে, মুনাফা বাড়ছে। এফ বিন্দুতে ভারসাম্য সর্বাধিক মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বাধিকারের দ্বিতীয় শর্ত কি, এমসি ইজ রাইজিং বা এমসি সরলরেখা ঊর্ধ্বমুখী হবে। For the SSI of the maximum MC is rising, it holds for the point F. তাহলে কি, সেকেন্ড অর্ডার কন্ডিশন বা দ্বিতীয় শর্ত হচ্ছে মুনাফা সর্বাধিকরণে প্রফিট, the second order condition for the profit maximum is MC is rising, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি, এমসিটা ঊর্ধ্বমুখী হবে। তাই আমরা দেখতে পাচ্ছি
এমসি রেখাটা এখানে ঊর্ধ্বমুখী হচ্ছে, এফ বিন্দুতে ভারসাম্যটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসে 10 মার্কসের কোয়েশ্চেনে আসবে। কোয়েশ্চেন আমি তোমায় দিয়ে দেবো, বড় কোয়েশ্চেনও দিয়ে দেবো। আচ্ছা এখানে একটা জিনিস তাহলে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এখানটা হচ্ছে তোমার টিআর ডিমান্ড কার্ভ, ডিডি ডিমান্ড কার্ভ ইকুয়াল টু, ডিমান্ড কার্ভটা কি হবে, সিইউআর ভি ডিমান্ড কার্ভ, এটা হবে হচ্ছে তোমার পি, পি মানে দ্রব্যের দাম, ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর। এটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজারের ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। যেখানে আমরা লিখছি দেখো এখানে লেখা আছে এআর ইকুয়াল টু এমআর, কথাটা এখানে পি লেখা আছে। এই পুরো লাইনটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজারের চাহিদা রেখা। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, দেখো কিছু অসুবিধা থাকলে আবার বলছি। হ্যালো, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? আচ্ছা এই নোটস গুলো আমার শোনো, আমার হ্যাঁ দুটো, ম্যাম। হ্যাঁ আমি বই থেকে, তোমাদের বই যাদের আছে আমি বই থেকে মার্ক করে আমি দুটো ফটোকপি পাঠিয়ে দেবো কালকে, ঠিক আছে? আর কিছু শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো। কালকে আর নতুন কিছু পড়াবো না, পরের দিন আমরা কবে আছে, মঙ্গলবার ক্লাস আছে, মঙ্গলবার দিন আমরা এর লং রান ইকুইলিব্রিয়ামটা, সাপ্লাই কার্ভটা পড়াবো। সাপ্লাই কার্ভটা সময় নিয়ে পড়াতে হবে, ওটা একটু শক্ত আছে, ঠিক আছে? 3টে টপিক আমি পড়াবো এটা, আর শর্ট কোয়েশ্চেন করলে পুনঃপ্রতিযোগিতা হয়ে যাবে। আর তোমাদের কিছু প্রোডাকশন বাকি আছে, ওটা দেখি যদি অফলাইনে করাতে পারলে ভালো হতো, অনলাইনেই করাতে হবে। ওকে, তাহলে আজকে এইটুকু থাক। আমি তোমাদের ইয়ে দিয়ে দিচ্ছি, কি বলে, এটার রেকর্ডিংটা আমি আপলোড করে দিচ্ছি, আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আচ্ছা অ্যাটেন্ডেন্সের জায়গায় কিন্তু এসবিসি লিখবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি ওখানে এসবিসি ম্যাম, এটা আমার, হ্যাঁ। অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও, আমি ততক্ষণ এই রেকর্ডিংটা শেয়ার করে দিচ্ছি।